বাংলাদেশের ভৌগোলিক বিবরণ বা জিওগ্রাফিক্যাল ডেসক্রিপশন অফ বাংলাদেশ। বাংলাদেশের অবস্থান ও আয়তন। বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণে ওরিয়েন্টাল ও ক্রান্তীয় অঞ্চলে। অক্ষাংশ 20°34' উত্তর থেকে 26°38' উত্তর অক্ষরেখার মধ্যে। দ্রাঘিমাংশ অনুযায়ী 78°01' থেকে পূর্ব থেকে 92°41' পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে। বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা, যা 23°30' উত্তর বা 23.5° উত্তর অবস্থান করছে। পূর্ব পশ্চিমে সর্বোচ্চ বিস্তৃতি 440 কিলোমিটার। রূপসা থেকে পাথুরিয়া অর্থাৎ খুলনা মৌলভীবাজার দূরত্ব 134.5 কিলোমিটার। উত্তর ও উত্তর পশ্চিম থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব প্রান্ত পর্যন্ত সর্বোচ্চ বিস্তৃতি প্রায় 920 কিলোমিটার। মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার বা 56,977 বর্গ মাইল। বাংলাদেশের নদী অঞ্চলের আয়তন 9,405 বর্গ কিলোমিটার। বনাঞ্চলের আয়তন 23 লাখ হেক্টর অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে উত্তর দক্ষিণে অতিক্রম করেছে 90° পূর্ব দ্রাঘিমা রেখা বা 19° ইস্ট লঙ্গিটিউড লাইন। বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে পূর্ব পশ্চিমে অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক্যাল অফ ক্যান্সার। মহাকাশ অবলোকন কেন্দ্র। নির্মাণস্থল ভাঙ্গা, ফরিদপুর। সহায়তায় বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো। স্থানটি বিশেষত 90° পূর্ব দ্রাঘিমা ও কর্কট ক্রান্তি রেখার মিলন স্থল বা সংযোগ স্থল। প্রেক্ষাপটে পৃথিবীর 4টি দ্রাঘিমা রেখার 0, 90°, 270° এবং 180°, এবং 3টি অক্ষরেখা কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা ও নিরক্ষরেখা পরস্পর 12টি স্থানে ছেদ করেছে, যার 10টি পড়েছে সমুদ্রে আর বাকি 2টি স্থলভাগে। স্থলভাগের একটির মিলন স্থল সাহারা মরুভূমিতে জনমানবহীন জায়গায়, অন্য একটি হচ্ছে ফরিদপুরের ভাঙ্গায়। নোট বা বিশেষ দ্রষ্টব্য: ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত 55 কিলোমিটার হচ্ছে দেশের প্রথম এক্সপ্রেস ওয়ে ঢাকা মাওয়া ভাঙ্গা এবং এশিয়ান হাইওয়ে করিডোর 1। 12 মার্চ 2020 তারিখে প্রথম এক্সপ্রেস ওয়ে চালু হয়। টেকটনিক প্লেট। টেকটনিক প্লেট হচ্ছে ভূতাত্ত্বিক মতবাদ অনুসারে ভূতত্ত্ব প্রধানত 7টি বড় এবং কয়েকটি ক্ষুদ্র গতিশীল কঠিন প্লেট দ্বারা গঠিত, যেগুলো নিম্নস্থ ভ্রাম্যমাণ উষ্ণ গুরুমণ্ডলীয় পদার্থের উপর ভাসছে। এই টেকটনিক প্লেটের বৈশিষ্ট্য অনুসারে এক একটি ভূমিকম্প অঞ্চলের ক্ষেত্র নির্ধারিত হয়েছে, যেমন আফ্রিকান প্লেট, অ্যান্টার্কটিকা প্লেট, ইউরেশিয়ান প্লেট, অস্ট্রেলিয়ান প্লেট, উত্তর আমেরিকান প্লেট, প্যাসিফিক প্লেট এবং সপ্তম হচ্ছে দক্ষিণ আমেরিকান প্লেট। এছাড়াও কিছু ক্ষুদ্র প্লেট রয়েছে, যেমন ক্যারিবিয়ান, ইন্ডিয়ান, অ্যারাবিয়ান, কোকোস, নাজকা ইত্যাদি। বাংলাদেশ ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেটে অবস্থিত। ধারণার উৎপত্তি: সর্বপ্রথম 1912 সালে জার্মান আবহাওয়াবিদ আলফ্রেড ওয়েগনার কন্টিনেন্টাল ড্রাফট নামে একটি তথ্য প্রদান করে। তার এই তথ্যকে ফ্যানজিয়া বা সুপার কন্টিনেন্ট বলা হতো। এই তথ্যের মূল ধারণা হলো ভূপৃষ্ঠের নিচে পৃথিবীর শিলামণ্ডল কতগুলো অংশ বা খণ্ডে বিভক্ত, যেগুলোকে প্লেট বলা হয় বা টেকটনিক প্লেট বলা হয়ে থাকে। বাংলাদেশের ভৌগোলিক বিবরণ বা জিওগ্রাফিক্যাল ডেসক্রিপশন অফ বাংলাদেশ। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের 5টি ও মিয়ানমারের 2টি প্রদেশ রয়েছে। উত্তরে পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম। পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম, মিয়ানমারের আরাকান বর্তমান রাখাইন রাজ্য ও চীন প্রদেশ। পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে বঙ্গোপসাগর। বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য। মোট সীমান্ত দৈর্ঘ্য বিজিবির মতে 5,138, মাধ্যমিক ভূগোল বইয়ের মতে 4,711 কিলোমিটার। ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য বিজিবির মতে 4,156, বই বা মাধ্যমিক ভূগোল বইয়ের মতে 3,715 কিলোমিটার। সমুদ্র উপকূলীয় সীমানা বিজিবির মতে 711 কিলোমিটার আর মাধ্যমিক ভূগোল বইয়ের মতে 716 কিলোমিটার। বাংলাদেশের সর্বমোট স্থল সীমা 4,427 কিলোমিটার সরকারি হিসেবে, আর মাধ্যমিক ভূগোল বইয়ের হিসেবে 3,995। মিয়ানমারের সাথে সীমান্ত দৈর্ঘ্য বিজিবির মতে 271 কিলোমিটার আর মাধ্যমিক ভূগোল বইয়ের মতে 280 কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র সীমা। সমুদ্র সীমার পরিমাপের একক হচ্ছে নটিক্যাল মাইল। 1 নটিক্যাল মাইল সমান 1.853 কিলোমিটার। অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল বা 370.4 কিলোমিটার। রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল বা 22.22 কিলোমিটার। বাংলাদেশের মহীসোপান 354 নটিক্যাল মাইল। সমুদ্রে বাংলাদেশের মোট আয়তন 1,18,813 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সীমান্তবর্তী ভূখণ্ড: উত্তরে বাংলা বান্দা জাগির জুদ,
সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়া আর জেলা পঞ্চগড়। দক্ষিণে ছেড়াদ্বীপ, সেন্ট মার্টিন, উপজেলা টেকনাফ আর জেলা হচ্ছে কক্সবাজার। পূর্বে আকাইডং সীমান্তবর্তী উপজেলা, যেটি তামছি আর জেলা বান্দরবান। পশ্চিমে জমিনপুর বা মোনাকষা সীমান্তবর্তী উপজেলা, শিবগঞ্জ আর জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। ছিটমহল সমস্যা ও সমাধান, এনক্লেভ প্রবলেম অ্যান্ড সলিউশন। ছিটমহল একটি দেশের ভৌগোলিক সীমানার থেকে বিচ্ছিন্ন এবং অন্য দেশের ভূখণ্ডে বা জলপথ দ্বারা আবদ্ধ জনপদ। সমস্যার উদ্ভব হয় 1947 সালে। সমস্যা সমাধানে নুন নেহেরু চুক্তি হয় 1958 সালে। ছিটমহল বিনিময় ও সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় 16 মে 1974 সালে দিল্লিতে। চুক্তি কার্যকর হয় 1 আগস্ট 2015 সালে। চুক্তি অনুমোদন দিয়ে সংশোধনী হয় বাংলাদেশের 1974 সালে 3য় সংশোধনী এবং ভারতের সংবিধানে সংশোধনী হয় 100তম 2015 সালে। ভারত বাংলাদেশের 51টি ছিটমহলের মোট আয়তন ছিল 7110 একর। বাংলাদেশে থাকা ভারতের 111টি ছিটমহলের মোট আয়তন ছিল 17,158.75 একর। ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে 10,041.25 একর এবং বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কুড়িগ্রামের দশিয়ারছড়া ছিটমহলে। 3 বিঘা করিডোর লালমনিরহাটের তিস্তা নদীর পাড়ে অবস্থিত, ভারতের মালিকানাধীন 3 বিঘা জায়গার মধ্যে অবস্থিত। এর আয়তন 178 মিটার ইন্টু 85 মিটার। এই করিডোর দিয়ে বাংলাদেশের দহগ্রাম ও অঙ্গরফোতা ছিটমহলে যাতায়াত করা হতো। ভারত এই করিডোর খুলে দেয় 26 জুন 1992 সালে এবং বিনিময়ে ভারত 1974 সালে পঞ্চগড়ের বেরুয়ারি ছিটমহল নেয়। 3 বিঘা করিডোর দিয়ে ভারতে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় ছিটমহল দহগ্রাম ও অঙ্গরফোতা ছিটমহলে যাওয়া হয়। মোট ছিটমহলের সংখ্যা 111টি বাংলাদেশে পেল আর ভারতে পেল 51টি। ছিটমহলে জমির পরিমাণ বাংলাদেশ পেল 17,158.75 একর এবং ভারত পায় 7,110 একর। ভারত পায় আর বাংলাদেশে পায় 17,158.75 একর। বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরকে পৃথক করেছে। সোর্স অব নো গ্রাউন্ড বঙ্গোপসাগরের একটি খাদের নাম, এর অন্য নাম হচ্ছে গঙ্গা খাদ। এর প্রস্থ 5 থেকে 7 কিলোমিটার এবং মহীশূরের কিনারায় এই খাদের গভীরতা প্রায় 1200 মিটার। সোর্স অব নো গ্রাউন্ড প্লাইস্টোন কালের সৃষ্টি হয়েছিল। উপকূলীয় দেশ বাংলাদেশ, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা 5টি দেশ। 90 ইস্ট রেইজ ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ অবয়ব। বঙ্গোপসাগর গঠিত হওয়ায় প্রাথমিকভাবে এটি অস্তিত্ব লাভ করে। আয়তন প্রায় 22 লাখ বর্গ কিলোমিটার, অর্থাৎ বঙ্গোপসাগরের আয়তন প্রায় 22 লাখ বর্গ কিলোমিটার। এর গভীরতা 8,530 ফুট বা 2600 মিটার। পৃথিবীর বৃহত্তম উপসাগর বে বা উপসাগর হচ্ছে বঙ্গোপসাগর আর গালফ উপসাগর হচ্ছে মেক্সিকো উপসাগর। 9 জুলাই 2024 সুন্দরবন ও সামুদ্রিক সুরক্ষা এলাকা সোর্স অফ নো গ্রাউন্ড টেকসই ব্যবস্থাপনায় বাংলাদেশ ও জার্মানির মধ্যে 2টি চুক্তি হয়। নোট: সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরের 70 মিটার গভীর সমুদ্রের 1743 বর্গ কিলোমিটার এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়েছে। এটি দেশের দ্বিতীয় মেরিন প্রোটেক্টেড এরিয়া। বন্যপ্রাণী আইন 2012 এর ধারা 13(1), 13(2) এর ক্ষমতা বলে মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়। বিস্তারিত হচ্ছে অনিয়ন্ত্রিত জাহাজ ও নৌকার চলাচল, মাত্রা অতিরিক্ত মৎস্য সম্পদ আহরণ, সমুদ্রের বর্জ্য ও ক্ষতিকারক রাসায়নিক পদার্থ নিক্ষেপ, প্রবাল উপনিবেশ ধ্বংস ও জীববৈচিত্র্য হ্রাস এবং জলবায়ু পরিবর্তন রোধে 2022 সালের 4 জানুয়ারি এই ঘোষণা করা হয়, অর্থাৎ মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়। ভূগোল ও পরিবেশ, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। ভূগোলের ধারণা। ভূগোল শব্দটি এসেছে ইংরেজি জিওগ্রাফি শব্দ থেকে। জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থিনিস। জিও অর্থ ভূমি, ভূ বা পৃথিবী, গ্রাফি অর্থ বর্ণনা। জিওগ্রাফি অর্থ পৃথিবীর বর্ণনা। সময় ও স্থানের সাপেক্ষে মানুষ ও পরিবেশের অধ্যয়ন করাই হচ্ছে ভূগোল। জিওগ্রাফি বা ভূগোলের জনক বলা হয় ইরাটোস্থিনিসকে। আধুনিক ভূগোলের জনক বলা হয় আলেকজান্ডার বন হামবোল্টকে। ভূগোলের প্রধান উপাদান মানুষ এবং পৃথিবী। ভূগোল বা জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন ইরাটোস্থিনিস। টিপস অন দ্য নেচার অফ জিওগ্রাফি বইটি লিখেছেন রিচার্ড হর্টিসন। সব প্রাকৃতিক বিজ্ঞানের জননী বলা হয় ভূগোলকে বা মাদার অফ অল সায়েন্স বলা হয় ভূগোলকে। প্রাকৃতিক ভূগোল হচ্ছে পৃথিবীর গঠন, ভূমির রূপ, প্রাকৃতিক পরিবর্তন, নদী নালা, উদ্ভিদ, প্রাণী, আবহাওয়া, জলবায়ু ইত্যাদি নিয়ে আলোচনা করা। মানবিক ভূগোল হচ্ছে মানুষের আচার-আচরণ, সংস্কৃতি, রাজনৈতিক সংজ্ঞা, সংস্থা, অঞ্চল ইত্যাদি নিয়ে আলোচনা করা। পৃথিবীর উৎপত্তি, অভ্যন্তরীণ অবস্থা, শিলা, খনিজ, নদী উৎপত্তি, ভূমিকম্প, আগ্নেয়গিরি নিয়ে আলোচনা করে মূলত ভূমিরূপ বিদ্যা।
মানচিত্র পঠন ও ব্যবহার। ম্যাপ রিডিং অ্যান্ড ইটস ইউজেস। সংজ্ঞা: মানচিত্র শব্দটি ইংরেজির প্রতিশব্দ ম্যাপ, ল্যাটিন ম্যাপা থেকে গৃহীত। ধারণা করা হয় 3000 বছর পূর্বে বেবিলনে বা প্রাচীন মিশরে বিশ্বের প্রথম মানচিত্র তৈরি করা হয়। মানচিত্রের স্কেল। স্কেল হলো মানচিত্রের দুইটি স্থানের মধ্যবর্তী দূরত্ব ও ভূপৃষ্ঠের দুইটি স্থানের প্রকৃত দূরত্বের অনুপাত। উদাহরণ: ভূমিতে দুই স্থানের দূরত্ব 10 কিলোমিটার, মানচিত্রে 1 ইঞ্চি দূরত্ব দেখানো হলে মানচিত্রের স্কেল হবে 1 ইঞ্চি সমান 10 কিলোমিটার। ক্ষুদ্র স্কেলের মানচিত্র। এই মানচিত্রে ছোট পরিসরে বিশাল আয়তনের অঞ্চলকে প্রদর্শন করা হয়। এরূপ প্রদর্শনকালে মানচিত্রের স্কেলের লব রাশির মান হর রাশির তুলনায় খুব ছোট করা হয় বা রাখা হয়। অর্থাৎ এখানে 1 ইঞ্চি সমান 1000 মাইল হিসাব করা হয়। এখানে বাস্তবে কোনো এলাকার দূরত্ব পরিমাপ 1000 মাইল, কিন্তু তা মানচিত্রে 1 ইঞ্চি প্রদর্শন করা হয়। বৃহৎ স্কেলের মানচিত্র। এই মানচিত্রে মোট বা কোনো নির্দিষ্ট পরিসরে বা স্থানের দূরত্ব বড় করে দেখানো হয়। অর্থাৎ এইরূপ প্রদর্শনকালে মানচিত্রের স্কেলের লব রাশির মান ও তুলনায় বড় করা হয়। যেমন 16 ইঞ্চি সমান 1 মাইল। এখানে বাস্তবে কোনো এলাকার দূরত্ব গড় পরিমাণ 1 মাইল, কিন্তু তা মানচিত্রে 16 ইঞ্চি প্রদর্শন করা হয়। ক্যারটোগ্রাফি। ক্যারটোগ্রাফি হলো মানচিত্র অঙ্কন বিদ্যা। এই কার্টোগ্রাফি এই শাস্ত্র দ্বারা বিভিন্ন পরিসংখ্যান থেকে প্রাপ্ত তথ্য চিত্ররূপে প্রদর্শন বা উপস্থাপন করার কৌশল জানা যায়। জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। পরিচয়: কোনো একটি স্থানের গ্লোবাল অবস্থান জানতে চাইলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে জিপিএস। এর কার্যাবলী হলো একটি স্থানের রেখাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা, দূরত্ব ইত্যাদি জানা যায়। ওই স্থানের উত্তর দিকের তারিখ, সময় ইত্যাদি জানা যাবে। সাথে সাথে উপগ্রহের থেকে তথ্য সংগ্রহ করা যায়, ভূমির জরিপ করা যায়, দুর্যোগকালীন কার্যকরী ভূমিকা পালন করা যায় জিপিএস দ্বারা। অসুবিধা হচ্ছে মূল্য বেশি এবং বেশিরভাগ জনগণ এর সঙ্গে পরিচিত নয়। জিআইএস বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। পরিচয়: ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবহার করাকে বলে জিপিএস। সর্বপ্রথম এই কৌশল ব্যবস্থার আরম্ভ হয় কানাডায় 1964 সালে। কার্যকর বা কার্যপ্রণালী বা কার্যগুলি হচ্ছে কম্পিউটারের মাধ্যমে তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ, ভৌগোলিক তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ, উপস্থাপনার মাধ্যমে স্থানিক ও পারস্পরিক সমস্যা চিহ্নিতকরণ, ভৌগোলিক মানচিত্রায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি, ভূমি ব্যবস্থাপনা, প্রাকৃতিক সম্পদের উন্নয়ন, পানি গবেষণা, আঞ্চলিক গবেষণা, নগর ও আঞ্চলিক পরিকল্পনা, জনসংখ্যা বিশ্লেষণ, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি বহুবিধ কাজেই এটি ব্যবহৃত হয়, অর্থাৎ জিআইএস ব্যবহৃত হয়। রিমোট সেন্সিং বা আরএস বা দূরবীক্ষণ বা দূর অনুধাবন হচ্ছে কোনো বস্তুকে সরাসরি স্পর্শ না করে সেই বস্তু হতে তার গুণাবলী সম্পর্কিত উপাত্ত সংগ্রহ করা এবং পর্যবেক্ষণ করার কৌশলে মূলত রিমোট সেন্সিং এর দুইটি সুবিধা রয়েছে। একটি হচ্ছে সঠিক, নির্ভুল ও বিশদ তথ্য সংগ্রহ করা যায়। দ্বিতীয়ত হচ্ছে দুর্গম অঞ্চলের তথ্য সহজেই সংগ্রহ করা যায়। মহাবিশ্ব ও জ্যোতির্বিজ্ঞান। ইউনিভার্স ও অ্যান্ড অ্যাস্ট্রোনমি। জ্যোতির্বিজ্ঞান বিজ্ঞানের এমন একটি শাখা যাতে মহাবিশ্বে অবস্থিত সকল বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন বস্তুসমূহের উৎপত্তি, বিবর্তন, গঠন, দূরত্ব এবং গতি নিয়ে আলোচনা করা হয়। জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞদের বলা হয় জ্যোতির্বিজ্ঞানী বা অ্যাস্ট্রোনমার, আর জ্যোতিষশাস্ত্র বিশারদদের বলা হয় অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী। টলেমি হলেন একজন বিখ্যাত রোমান গণিতবিদ ও জ্যোতির্বিদ। তার বিখ্যাত গ্রন্থ এলমাজেস্ট। গ্যালিলিও, যিনি ইতালীয় পদার্থবিদ, জ্যোতির্বিদ এবং গণিতবিদ, দূরবীক্ষণ যন্ত্রের উন্নয়ন করেন। মেঘনাদ সাহা, বাঙালি পদার্থবিজ্ঞানী, তিনি পদার্থবিজ্ঞানের থার্মাল আয়োনাইজেশন তত্ত্বের প্রতিষ্ঠাতা। জামাল নজরুল ইসলাম, বাংলাদেশের পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী, মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি বিষয়ে মৌলিক গবেষণার জন্য খ্যাতি লাভ করেন। তার বিখ্যাত গ্রন্থ দ্য আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স। জি লেমেডার, বেলজিয়ামের জ্যোতির্বিজ্ঞানী, যিনি মহাবিশ্বের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা। স্টিফেন হকিং, ব্রিটিশ পদার্থবিদ, বিগ ব্যাং তত্ত্বের আধুনিক ব্যাখ্যা স্থাপন করেন। হাবল, মহাবিশ্ব সম্পর্কে বলেন মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। কোপারনিকাস, তিনি বলেন সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবী সূর্যের চারিদিকে পরিভ্রমণ করতেছে। মহাকাশ ও মহাবিশ্ব। স্পেস অ্যান্ড ইউনিভার্স। মহাকাশে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, উল্কা, নীহারিকা, কৃষ্ণবামন, কৃষ্ণগহ্বর প্রভৃতি সবকিছু নিয়ে গঠিত হয়েছে মহাবিশ্ব। প্রথমত নক্ষত্র বা স্টার। যেই সব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাদের বলে নক্ষত্র। চাঁদ নক্ষত্র নয়, উপগ্রহ, কিন্তু সূর্য একটি নক্ষত্র বা স্টার। বৈশিষ্ট্যে জ্বলন্ত গ্যাসপিণ্ড, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস। আলোকবর্ষ বা লাইট ইয়ার। আলো প্রতি সেকেন্ডে 3 লাখ কিলোমিটার পথ অতিক্রম করে। এই বেগে এক বছর আলো যেই পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকেই বলে আলোকবর্ষ। পৃথিবীর নিকটতম নক্ষত্র সূর্য। এক আলোকবর্ষ সমান 9.46 × 10⁻²⁰
12 কিলোমিটার। সূর্যের নিকটতম নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টারাই। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড বা 8 মিনিট 32 সেকেন্ড। প্রক্সিমা সেন্টারাই থেকে পৃথিবীর দূরত্ব 4.2 আলোকবর্ষ বা 38 লক্ষ কিলোমিটার প্রায়। নক্ষত্রমণ্ডলী মেঘমুক্ত আকাশের দিকে তাকালে কয়েকটি নক্ষত্র বিশেষ প্রকৃতি মিলে জোট বাঁধাকে বলে নক্ষত্রমণ্ডলী। উল্লেখযোগ্য নক্ষত্রমণ্ডলী হচ্ছে সপ্তর্ষিমণ্ডলী, কালপুরুষ, ক্যাসিওপিয়া, লঘু সপ্ত, বৃহৎ কুকুরমণ্ডল ইত্যাদি। গ্যালাক্সি মহাকাশে গ্রহ, নক্ষত্র, ধূলিকণা, ধূমকেতু, বাষ্পকুণ্ডের মতো বিশাল সমাবেশকে বলে নক্ষত্র জগৎ বা গ্যালাক্সি। আকাশে গ্যালাক্সির সংখ্যা 100 বিলিয়ন। 1 বিলিয়ন সমান 100 কোটি। বেশিরভাগ গ্যালাক্সি সর্পিলাকার ও উপবৃত্তাকার বা বৃহৎ আকৃতির। নীহারিকা বা নেবুলা মহাকাশে অসংখ্য স্বল্প আলোকিত তারকার আস্তরণ হলো নীহারিকা। নীহারিকার দেহ গ্যাসীয় পদার্থে পরিপূর্ণ। ছায়াপথ বা আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশকে বলে ছায়াপথ। একটি ছায়াপথ লক্ষ কোটি নক্ষত্রের সমষ্টি। অন্ধকার আকাশের দিকে দেখায় উজ্জ্বল দীপ্ত দীর্ঘ পথের মতো। শীতকালে রাত্রিবেলা পরিষ্কার আকাশের দিকে লক্ষ্য করলে দেখা যায় উত্তর দক্ষিণে বেশ বড় পরিসরে যুক্ত দীপ্ত স্বচ্ছ দীর্ঘ আলোরেখা। তারকা খচিত এই আলোর পথই হলো ছায়াপথ। নতুন আবিষ্কৃত কৃষ্ণগহ্বর হচ্ছে GIAIA BH3 উল্কা বা মেটিওর। রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র ছুটে যাচ্ছে বা অনেক নক্ষত্র খসে পড়লো। এরা আসলে কোনো নক্ষত্র নয়, এদের নাম হলো উল্কা। মহাশূন্যে ভেসে বেড়ায় অজস্র জড়পিণ্ড। এই জড়পিণ্ডের অভিকর্ষ বলের আকর্ষণে প্রচণ্ড বেগে প্রায় 3 কিলোমিটার সেকেন্ডে ছুটে আসে পৃথিবীর দিকে। ধূমকেতু বা কমেট মহাকাশে মাঝে মাঝে এক প্রকার জ্যোতিষ্কের আবির্ভাব ঘটে যার একটিমাত্র লেজ আছে। এইসব জ্যোতিষ্ককেই বলে ধূমকেতু। আকাশে এক অতি বিস্ময়কর ধূমকেতু হচ্ছে বা জ্যোতিষ্ক হচ্ছে ধূমকেতু। হেলে ধূমকেতু একবার দেখা যায় 1759 সালে। প্রতি 76 বছর পর দেখা যায়। হেলে ধূমকেতু আবিষ্কার করেন জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হেলি। সর্বশেষ হেলে ধূমকেতু দেখা গেছে 1986 সালে। পরবর্তীতে দেখা যাবে 2062 সালে। গ্রহ বা প্ল্যানেট মহাকাশে কতগুলো জ্যোতিষ্ক সূর্যকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথে অতিক্রম করে, আর এদেরকে বলে গ্রহ। নিজের কোনো আলোক বা তাপ নেই গ্রহের। গ্রহসমূহ সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয় মহাকাশ বলের প্রভাবে। সৌরজগতের গ্রহ হচ্ছে 8টি: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। সৌরজগতের 2025 সালে 25 থেকে 27 ফেব্রুয়ারি তারিখে পৃথিবী থেকে একসঙ্গে সৌরজগতের 7টি গ্রহ দেখা যায়। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় একে বলা হয় প্ল্যানেটারি প্যারেড বা গ্রহের কুচকাওয়াজ। উপগ্রহ বা স্যাটেলাইট কিছু জ্যোতিষ্ক গ্রহকে ঘিরে আবর্তিত হয়, তাদেরকে বলা হয় উপগ্রহ বা চাঁদ। মহাকর্ষ বলের প্রভাবে গ্রহকে কেন্দ্র করে ঘুরে এই উপগ্রহগুলো। নিজস্ব কোনো আলো বা তাপ নেই উপগ্রহের। সৌরজগৎ বা সোলার সিস্টেম সূর্য এবং তার গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ অসংখ্য ধূমকেতু ও অগণিত উল্কা নিয়ে গঠিত সৌরজগৎ। সূর্যের অবস্থান সৌরজগতের কেন্দ্রে। চিত্র সৌরজগৎ। সান। সূর্য একটি নক্ষত্র, আকার মাঝারি, বর্ণ হলুদ, ব্যাস প্রায় 13,84,000 কিলোমিটার, ভর হচ্ছে 1.99 × 10⁻13 কিলোগ্রাম। সূর্যকে কেন্দ্র করে ঘুরছে 8টি গ্রহ। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। সূর্য পৃথিবীর চেয়ে প্রায় 13 লক্ষ গুণ বড়। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই। সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ। পৃষ্ঠভাগের উত্তাপ 6000 সেলসিয়াস। পৃথিবীতে শক্তির প্রধান উৎসই হলো সূর্য। গ্রহদের মধ্যে সবচেয়ে বড় বৃহস্পতি এবং ছোট হচ্ছে বুধ। সবচেয়ে কম উজ্জ্বল গ্রহ ইউরেনাস ও নেপচুন, যা দূরবীক্ষণ যন্ত্র দ্বারা ছাড়া এদের দেখা যায় না। সৌরঝড় 2024 সালের 10 মে 2 দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌরঝড় আঘাত হানে। ঝড়ের কারণে উত্তর ইউরোপ ও অস্ট্রেলিয়াতে আরুবা বা মেরু জ্যোতি দেখা গেছে। শুক্র কেন পৃথিবীর নিকটতম প্রতিবেশী নয়? সব গ্রহ নিজ অক্ষের উপর বাম থেকে ডান দিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, কিন্তু একমাত্র শুক্র গ্রহ যেটি ডান থেকে বামে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে ঘুরে। তাই সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবী সূর্যের নিকটতম গ্রহ হলেও পৃথিবীর নিকটতম প্রতিবেশী নয়। তাই মঙ্গল গ্রহ পৃথিবীর নিকটতম প্রতিবেশী।
বিভিন্ন গ্রহ সম্পর্কে ধারণা। গ্রহ ব্যাস, সূর্য থেকে দূরত্ব, উপগ্রহ, সূর্যকে প্রদক্ষিণের সময় এবং বিশেষ বৈশিষ্ট্য, যেমন বুধ বা মার্কারি ব্যাস 4850 কিলোমিটার, সূর্য থেকে দূরত্ব 5.8 কিলোমিটার, কোনো উপগ্রহ নেই। সূর্যকে পদক্ষেপ করতে ওর সময় লাগে 88 দিন। বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সৌরজগতের ক্ষুদ্রতম ও সূর্যের নিকটতম গ্রহ বুধ। বুধের মধ্যাকর্ষণ বল কম হওয়ায় বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না। মেঘ, বৃষ্টি, বাতাস, পানি ও প্রাণের অস্তিত্ব নেই। শুক্র বা ভেনাস ব্যাস 12,104 কিলোমিটার, সূর্য থেকে দূরত্ব 10.8 কিলোমিটার, কোনো উপগ্রহ নেই। সূর্যকে প্রদক্ষিণ করতে এর সময় লাগে বা শুক্রের সময় লাগে 225 দিন। শুক্রের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও উত্তপ্ত গ্রহ। এসিড বৃষ্টি হয় শুক্র গ্রহে। পৃথিবীর নিকটতম ও সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ। শুকতারা ও সন্ধ্যা তারা দেখা যায়। শুক্রের উপরিভাগ থেকে কখনো দেখা যায় না সূর্যকে। বায়ুমণ্ডল তৈরি কার্বন ডাইঅক্সাইড দিয়ে। একমাত্র শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘুরে। পৃথিবী, যার ব্যাস হচ্ছে 12,667 কিলোমিটার আর সূর্য থেকে দূরত্ব 15 কোটি কিলোমিটার, আর উপগ্রহ একটি, সেটা হচ্ছে চাঁদ। সূর্যকে প্রদক্ষিণ করে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে। পৃথিবী সম্পর্কে কিছু বিশেষ তথ্য। শুক্রের নিকটতম গ্রহ, সূর্য থেকে দূরত্ব অনুসারে তৃতীয় গ্রহ, 66.66% জলভাগ হওয়ায় নীল গ্রহ বলা হয়। পৃথিবীর একমাত্র গ্রহ যেখানে পানির অস্তিত্ব আছে। একমাত্র উপগ্রহ চাঁদ। নিজ অক্ষে আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সৌরদিন। একমাত্র এই গ্রহতেই প্রাণীর অস্তিত্ব আছে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সৌর বছর। মঙ্গল বা মার্স ব্যাস হচ্ছে 6,787 কিলোমিটার আর সূর্য থেকে দূরত্ব 22.8 কিলোমিটার। 2টি উপগ্রহ রয়েছে, ফোবস ও ডেমোস। আর সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে 687 দিন। মার্স বা মঙ্গল গ্রহ সম্পর্কে বিশেষ তথ্য হচ্ছে উপরিভাগে রয়েছে গিরিখাত ও আগ্নেয়গিরি। পৃথিবীর নিকটতম প্রতিবেশী। রং হচ্ছে লালচে। দিন রাত্রি পরিমাণ পৃথিবীর প্রায় সমান। পৃথিবীর ব্যাসের প্রায় অর্ধেক। গ্যাস হচ্ছে অক্সিজেন ও পানির পরিমাণ খুবই কম এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি। বৃহস্পতি, যার ব্যাস হচ্ছে 1,39,822 কিলোমিটার, সূর্য থেকে দূরত্ব 77.8 কিলোমিটার, যার 67টি উপগ্রহ রয়েছে। মাধ্যমিক ভূগোল অনুযায়ী 95টি, আর 95টি হচ্ছে নাসা অনুযায়ী আর 67টি মাধ্যমিক ভূগোল অনুযায়ী। সূর্যকে প্রদক্ষিণ করার সময় বৃহস্পতির 4,331 দিন। বৃহস্পতি সম্পর্কে কিছু তথ্য। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এবং তাকে গ্রহরাজ বলা হয়। সূর্যের পঞ্চম নিকটতম গ্রহ। এটি হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসে পূর্ণ। আয়তনে পৃথিবীর চেয়ে 1300 গুণ বড়। তাপ পৃথিবীর 27 ভাগের 1 ভাগ। অস্তিত্ব নেই জীবের। শনি বা স্যাটার্ন, 1,16,466 কিলোমিটার ব্যাস এবং সূর্য থেকে দূরত্ব হচ্ছে 134 কোটি কিলোমিটার, যেখানে 62টি উপগ্রহ রয়েছে মাধ্যমিক ভূগোল অনুযায়ী, আর নাসা অনুযায়ী 140টি উপগ্রহ বা চাঁদ রয়েছে। পৃথিবীর প্রদক্ষিণ করতে ওদের সময় লাগে 29.7 বছরের সমান পৃথিবীর প্রায়। অন্যান্য তথ্যের মধ্যে আছে ভূত্বক বরফে ঢাকা। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি। গ্যাস অধিক পরিমাণে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস রয়েছে। সবচেয়ে বেশি উপগ্রহ আছে শনি গ্রহে। ইউরেনাস, যেটি 49,000 কিলোমিটার আর সূর্য থেকে দূরত্ব 287 কোটি কিলোমিটার এবং 28টি উপগ্রহ রয়েছে। আর এর সূর্যকে প্রদক্ষিণ করার সময় 84 বছর। অন্যান্য তথ্যের মধ্যে আছে সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে ইউরেনাস, আর সবুজ গ্রহ নামে পরিচিত গ্যাস মিথেন শীতল গ্রহ বলা হয়। নেপচুন, যেটির ব্যাস হচ্ছে 48,400 কিলোমিটার, সূর্য থেকে দূরত্ব 450 কোটি কিলোমিটার, আর 16টি উপগ্রহ রয়েছে। সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে 165 বছর। নেপচুন সম্পর্কে বিস্তারিত তথ্য হচ্ছে সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহ। গ্যাস হচ্ছে মিথেন ও অ্যামোনিয়া। মিথেনের জন্য এই গ্রহটি নীল রঙের। সম্প্রতি বৃহস্পতির চাঁদ ইউরোপায় পানি আছে কিনা তা খতিয়ে দেখতে নাসা ইউরোপা ক্লিফার মহাকাশ যান উৎক্ষেপণ করে।
মাধ্যমিক ভূগোলের এমসিকিউ থেকে কিছু তথ্য, যেমন নক্ষত্রের সংখ্যা 100 কোটিরও বেশি, সূর্য চারিদিকে প্রদক্ষিণ করতে সময় নেয় 25 দিন, অধিবর্ষ হয় 366 দিনে। এ পর্যন্ত আবিষ্কৃত ধূমকেতুর সংখ্যা 700টি। কমেট শব্দের অর্থ হচ্ছে অ্যালোকেশি। পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার। জোয়ার-ভাটা সর্বপ্রথম উপলব্ধি করে চীন। বিগ ব্যাং থিওরি প্রবক্তা জি লেমেইথা। প্রথম সৌর বছরের পরিকল্পনা করেন মিশর। বাংলাদেশের রাডার রয়েছে কক্সবাজারে। 1 পারসেক সমান 3.26 আলোকবর্ষ। প্রথম মার্কিন মহাকাশশূন্যে স্টেশন হচ্ছে স্কাই ল্যাব। হাবল টেলিস্কোপ উৎক্ষেপণ করা হয় 24শে এপ্রিল 1990। পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1। পৃথিবীর প্রথম বাণিজ্যিক উপগ্রহ টেলস্টার 1। 1 ডিগ্রি বা 1 মিনিট 1 ডিগ্রি সমান 4 মিনিট সময়ের ব্যবধান। 15 ডিগ্রি সমান 60 মিনিট সময়ের ব্যবধান। লালসে গ্রহ হচ্ছে মঙ্গল। দ্রুততম গ্রহ বুধ। উত্তপ্ত গ্রহ শুক্র। নীল গ্রহ নেপচুন। 1 কুইন্টাল সমান 100 কেজি। ট্রাইটন হচ্ছে নেপচুনের উপগ্রহ। কোনো গ্রহ নেই বুধ ও শুক্র গ্রহের, কোনো উপগ্রহ নেই বুধ ও শুক্র গ্রহের। সবচেয়ে বেশি গ্রহ বা গ্রহরাজ, সবচেয়ে বড় গ্রহ বা গ্রহরাজ বলা হয় বৃহস্পতিকে। চেঞ্জ E5 মহাকাশযান চীনের 2020 সালে চাঁদে অবতরণ। পৃথিবীর আকৃতি, সাইজ অ্যান্ড শেপ অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর আকৃতি গোলাকার, তবে উত্তর দক্ষিণে কিছুটা চাপা। পৃথিবী প্রথম প্রদক্ষিণ করেন রাশিয়ার মহাকাশচারী ইউরি গ্যাগারিন 1961 সালের 12 এপ্রিল। ইউরি গ্যাগারিন যে মহাকাশে যানে প্রদক্ষিণ করেন সেটির নাম ছিল ভস্টক 1। পৃথিবী মেরুদেশীয় ব্যাস 12,714 কিলোমিটার। নিরক্ষীয় ব্যাস হচ্ছে 12,757 কিলোমিটার। গড় ব্যাস হচ্ছে 12,734.5 কিলোমিটার। গড় ব্যাসার্ধ 6,400 কিলোমিটার। নিরক্ষীয় পরিধি হচ্ছে 40,077 কিলোমিটার এবং মেরুদেশীয় পরিধি 40,009 কিলোমিটার। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা, ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড। নিরক্ষরেখা বা ইকুয়েডর পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে রেখাটি পূর্ব পশ্চিমে সমগ্র পৃথিবীকে বেষ্টন করে আছে তা নিরক্ষরেখা। নিরক্ষরেখার অপর নাম হচ্ছে বিষুবরেখা, মহাবৃত্ত বা ইকুয়েডর। মান 0 ডিগ্রি অক্ষরেখা বা 0 ডিগ্রি ল্যাটিটিউড। নিরক্ষরেখায় অবস্থিত যে দুটি দেশের নামকরণ নিরক্ষরেখার নামে করা হয়েছে, ইকুয়েডর ও নিরক্ষীয় গিনি। বৈশিষ্ট্য, ঋতুর বৈচিত্র্যতা থাকে না এবং দিন রাত সমান থাকে। সমাক্ষরেখা বা অক্ষরেখা, কোএক্সিয়াল লাইন। নিরক্ষরেখার সমান্তরাল রেখা, অক্ষরেখার সাহায্যে অবস্থান নির্ণয় করা হয়। মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান। পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে রেখাটি উত্তর দক্ষিণে কল্পনা করা হয় তাকে মূল মধ্যরেখা বলা হয়। এটি লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে অতিক্রম করে। মূল মধ্যরেখার অপর নাম গ্রিনিচ রেখা। মান 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা। বৈশিষ্ট্য, সময়ের পার্থক্য থাকে না। দ্রাঘিমা রেখা বা লঙ্গিটিউড। নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগ বিন্দুর উপর দিয়ে উত্তর হতে দক্ষিণে মেরু পর্যন্ত কল্পিত রেখাই দ্রাঘিমা রেখা। বৈশিষ্ট্য, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা। দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য হচ্ছে দ্রাঘিমা রেখাগুলো পৃথিবীর পরিধির অর্ধেকের সমান। দ্রাঘিমা রেখার 1 ডিগ্রি ব্যবধানের সময়ের পার্থক্য 4 মিনিট। ব্যবধানের দূরত্ব থাকায় তাই তো গ্রিনিচ মান মন্দির থেকে 90 ডিগ্রি ব্যবধানে দূরত্ব থাকায় বাংলাদেশ সময়ের পার্থক্য 6 ঘন্টা বা 360 মিনিট। দ্রাঘিমা রেখা কোন স্থানের সময় সম্পর্কে ধারণা প্রদান করে, অর্থাৎ সময় নির্ধারণ করা হয়। মূল মধ্যরেখার ডানে বা পূর্বে গেলে সময় বাড়ে এবং বামে বা পশ্চিমে গেলে সময় কমে। সেক্সট্যান্ট যন্ত্র। সেক্সট্যান্ট যন্ত্র হচ্ছে সূর্যের উন্নতি কোণ পরিমাপ করা যায় এমন যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করে অক্ষাংশ নির্ণয় করা হয়। কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার। মান 23.44 ডিগ্রি উত্তর অক্ষরেখা। প্রচলিত 23.50 বা 50 ডিগ্রি উত্তর। জলবায়ু, ক্রান্তীয় বা ট্রপিক্যাল জলবায়ু। মকর ক্রান্তি বা ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন 23.44 বা 44 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। প্রচলিত 23.50 বা 50 ডিগ্রি দক্ষিণ। জলবায়ু, মহাদেশীয় জলবায়ু। সুমেরু বৃত্ত বা নর্থ পোল বা আর্কটিক সার্কেল। মান 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এই অঞ্চলে আর্কটিক অঞ্চল বা উত্তর মহাসাগরীয় অঞ্চল নামে পরিচিত। কুমেরু বৃত্ত বা সাউথ পোল বা অ্যান্টার্কটিক সার্কেল 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। এর জলবায়ু হচ্ছে মহাদেশীয় জলবায়ু। আন্তর্জাতিক
তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেট লাইন। প্রেক্ষাপট 1884। ওয়াশিংটনে দ্রাঘিমা ও সময় সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলনে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে স্থির করা হয়। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার পরিচয়। পৃথিবীর পশ্চিম বা পূর্ব গোলার্ধে তারিখ বিভাজন। অবস্থান প্রশান্ত মহাসাগরের সম্পূর্ণ জলভাগের উপর দিয়ে যাওয়া কিছুটা বেঁকে গিয়েছে। বৈশিষ্ট্য: এই রেখা অতিক্রম করলে দিন বা রাতের পরিবর্তন হয়, অর্থাৎ পশ্চিম গোলার্ধে রবিবার হলে পূর্ব গোলার্ধে হয় সোমবার। এই রেখা বেরিং প্রণালীকে 12 ডিগ্রি পূর্ব দিকে বেঁকে টানা হয়েছে। স্থানীয় সময় বা লোকাল টাইম: আকাশে সূর্য অবস্থান থেকে যেই সময় স্থির করা হয় তাকে বলে স্থানীয় সময়। সময় নির্ণয়: গ্রিনিচ মানমন্দির থেকে প্রতি 1 ডিগ্রি দূরত্বে 4 মিনিট ব্যবধান ধরে সময় নির্ধারণ করা হয়। কোনো স্থানের সময় নির্ধারণ: স্থানটি যদি কোনো স্থানের পশ্চিমে হয় তবে 1 ডিগ্রি ব্যবধান হবে 4 মিনিট কম হবে ব্যবধানের জন্য 1 ডিগ্রি ব্যবধানের জন্য 4 মিনিট কম হবে, এবং স্থানটি পূর্ব দিকে হলে 1 ডিগ্রি ব্যবধানের জন্য 4 মিনিট বেশি হবে। প্রমাণ সময় বা স্ট্যান্ডার্ড টাইম বা টাইম জোন সংজ্ঞা: একটি দেশের মধ্যভাগে দ্রাঘিমা রেখা অনুযায়ী যেই সময় নির্ধারণ করা হয় তাকে বলে ওই দেশের প্রমাণ সময়। বৈশিষ্ট্য: দেশের আয়তনের উপর ভিত্তি করে প্রমাণ সময় একাধিক হতে পারে, যেমন ভারতের 1টি, ব্রাজিলের 4টি, চীনের 5টি, যুক্তরাষ্ট্রের 6টি, কানাডার 6টি, রাশিয়ার 11টি প্রমাণ সময়। প্রতিপাদ স্থান বা দ্য অ্যান্টিফোর্স: ভূপৃষ্ঠের কোনো বিন্দু থেকে পৃথিবীর কোনো কল্পিত ব্যাস ভূকেন্দ্রে ভেদ করে অপরদিকে ভূপৃষ্ঠকে যেই বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুকে বলা হয় প্রথম বিন্দুটির প্রতিপাদ স্থান। ঢাকার প্রতিপাদ স্থান দক্ষিণ আমেরিকার অন্তর্গত চিলির নিকট প্রশান্ত মহাসাগরে অবস্থিত। দুটি প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের ব্যবধান হয় 12 ঘন্টা। প্রতিপাদ স্থান: ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো বিন্দুর বা স্থানের ঠিক বিপরীত বিন্দু বা স্থানকে সেই স্থানের প্রতিপাদ স্থান বলে, যেমন ঢাকার প্রতিপাদ স্থান চিলির নিকট প্রশান্ত মহাসাগরে অবস্থিত। ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি 26 মিনিট পূর্ব। বাংলাদেশের অবস্থান 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত, এবং 88 ডিগ্রি 01 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। নিরক্ষরেখার নিকটবর্তী অক্ষাংশ নিম্ন অক্ষাংশ। নিরক্ষরেখার ধ্রুবতারার উন্নতি 0 ডিগ্রি। বাংলাদেশ অবস্থিত ওরিয়েন্টাল অঞ্চলে। সর্বোচ্চ অক্ষাংশ 90 ডিগ্রি। গ্রিনিচের দ্রাঘিমা 0 ডিগ্রি। সর্বোচ্চ দ্রাঘিমা 180 ডিগ্রি। সময় পরিমাপক যন্ত্রের নাম ক্রোনোমিটার। বাংলাদেশে কর্কট ক্রান্তি ও 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে পরস্পর ছেদ করেছে ভাঙ্গা। পৃথিবীর গতি: দ্য মুভমেন্ট অফ দ্য আর্থ। আহ্নিক গতি বা রোটেশন সংজ্ঞা: পৃথিবী নিজ অক্ষের উপর আবর্তন করাকে বলে আহ্নিক গতি বা রোটেশন। পৃথিবীর ঘূর্ণনের দিক: পশ্চিম থেকে পূর্ব দিকে বা বাম থেকে ডানে হয়। পৃথিবী একবার ঘুরে আসতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা 24 ঘন্টা, অর্থাৎ একদিন। একে বলে সৌরদিন। আহ্নিক গতির অপর নাম হচ্ছে আবর্তন গতি। পৃথিবীর পরিধি সবচেয়ে বেশি নিরক্ষরেখায়, বেগ বেশি নিরক্ষরেখায়, বেগ কম মেরুর দিকে। ঢাকার আহ্নিক গতির বেগ 1600 কিলোমিটার। আহ্নিক গতির ফলাফল হচ্ছে পৃথিবীতে দিবারাত্রি সংগঠন হয়, তাপমাত্রার তারতম্য সৃষ্টি হয়, জোয়ার ভাটা সৃষ্টি হয়, সময় গণনা বা সময় নির্ধারণ হয়, বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের সৃষ্টি হয়, উদ্ভিদ ও প্রাণীজগৎ সৃষ্টি হয়। জোয়ার ভাটার কারণ প্রধানত দুইটি: সূর্য ও চন্দ্রের মহাকর্ষ শক্তির প্রভাব। 2. পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রাতিক শক্তি। বার্ষিক গতি বা রিভলিউশন: পৃথিবী তার কক্ষপথে সূর্যকে একবার পরিক্রমণকে বলে বার্ষিক গতি বা রিভলিউশন। সূর্যকে একবার পূর্ণ অতিক্রম করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। পৃথিবীর গতির অপর নাম হচ্ছে পরিক্রমণ গতি। পরিক্রমণ গতিতে বছরে অতিরিক্ত সময় প্রায় 6 ঘন্টা। এই অতিরিক্ত সময়ের সামঞ্জস্য আনার জন্য প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে 24 ঘন্টা বা 1 দিন বাড়ানো হয়। একে অধিবর্ষ বা লিপ ইয়ার বলে। বাংলা বর্ষে লিপ ইয়ার হয় ফাগুন মাসে 30 দিন। বার্ষিক গতির ফলাফল: দিবারাত্রির বৃদ্ধি বা হ্রাস। 2 হচ্ছে ঋতু পরিবর্তন। দিবারাত্রির হ্রাস বৃদ্ধির প্রকৃত কারণ হচ্ছে অবিগত গোলাকৃতি, উপবৃত্তাকার কক্ষপথ, অবিরাম আবর্তন ও পরিক্রমণ গতি, মেরু রেখার সর্বদা একই মুখে অবস্থান, কক্ষপথে কৌণিক অবস্থান। দিবারাত্রির হ্রাস বৃদ্ধি ও
ঋতু পরিবর্তন। দিবারাত্রি রাশিবৃদ্ধি 21শে জুন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয়, আর দক্ষিণ গোলার্ধে ক্ষুদ্রতম দিন ও দীর্ঘতম রাত হয়। 22শে ডিসেম্বর উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন ও দীর্ঘতম রাত হয়, আর দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয়। 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার উপর উলম্বভাবে কিরণ দেয়, তাই সর্বত্র দিবারাত্রি সমান থাকে। এই দুই দিন পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হওয়ায় সেই দিনকে বিষুব বলে। 21শে মার্চ উত্তর গোলার্ধে বসন্তকাল, তাই একে বসন্ত বিষুব বলে, এবং 23শে সেপ্টেম্বর উত্তর গোলার্ধে শরৎকাল, তাই ওই দিনকে শারদ বিষুব বলে। ঋতু পরিবর্তন বা চেঞ্জ অফ সিজন। তাপমাত্রা পার্থক্য অনুসারে সারা বছরকে ভাগ করা হয় 4টি ঋতুতে: গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল এবং বসন্তকাল। ঋতু পরিবর্তনের কারণ: পৃথিবীর বিভিন্ন স্থানে দিবারাত্রি তার তারতম্যের জন্যই উত্তাপের হ্রাস বৃদ্ধি ঘটে। পৃথিবী গোলাকার আকৃতি, পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ, পৃথিবীর কক্ষপথে কৌণিক অবস্থান বার্ষিক গতির কারণ। ঋতু পরিবর্তন প্রক্রিয়া: উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল। 21শে মার্চের পর থেকে পৃথিবী তার নিজ কক্ষপথে এগিয়ে চলার সঙ্গে সঙ্গে উত্তর মেরু ক্রমশ সূর্যের দিকে হেলতে থাকে, ফলে 21শে জুনে সূর্য কর্কটক্রান্তি রেখার উপর উলম্বভাবে কিরণ দিয়ে থাকে, ফলে 21শে জুন উত্তর গোলার্ধে বড়দিন ও ছোট রাত হয়। উত্তর গোলার্ধে শরৎকাল ও দক্ষিণ গোলার্ধে বসন্তকাল। 21শে জুন থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ মেরু সূর্যের দিকে হেলতে থাকে। এই সময় উত্তর গোলার্ধ কম কিরণ পেয়ে থাকে এবং দক্ষিণ গোলার্ধ বেশি সূর্য কিরণ পেয়ে থাকে, তাই 21শে সেপ্টেম্বরের আগে 1.5 মাস এবং পরের 1.5 মাস উত্তর গোলার্ধে শরৎকাল ও দক্ষিণ গোলার্ধে বসন্তকাল থাকে। উত্তর গোলার্ধে শীতকাল ও দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। 23শে সেপ্টেম্বরের পর থেকে দক্ষিণ গোলার্ধে ক্রমশ সূর্যের দিকে হেলতে থাকে। ওই সময় দক্ষিণ গোলার্ধ সূর্যের কাছে আসতে থাকে এবং উত্তর গোলার্ধ দূরে সরতে থাকে, ফলে দক্ষিণ গোলার্ধে সূর্য উলম্বভাবে এবং উত্তর গোলার্ধে কোণ করে কিরণ দিয়ে থাকে। এতে উত্তর গোলার্ধে দিন ছোট ও দক্ষিণ গোলার্ধে দিন বড় ও রাত ছোট হয়ে থাকে। উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকাল। পৃথিবী তার কক্ষপথে চলতে চলতে 22শে ডিসেম্বরের পর থেকে 21শে মার্চ পর্যন্ত একই স্থানে ফিরে আসে, যখন সূর্য নিরক্ষরেখার উপর উলম্বভাবে কিরণ দিয়ে থাকে, ফলে 21শে মার্চ পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয় এবং ওই দিনটিকে বসন্ত বিষুব বা মহা বিষুব বলে। জোয়ার ভাটা। চাঁদ ও সূর্যের আকর্ষণের ফলে সমুদ্র ও নদীর জলরাশি একদিকে ফুলে ওঠে এবং অন্যদিকে নেমে যায়। চন্দ্র সূর্যের আকর্ষণে এভাবে জলরাশি ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে। জোয়ার ভাটার প্রধান কারণ দুইটি: পৃথিবীর আবর্তন ও পৃথিবীর উপর সূর্যের ও চাঁদের আকর্ষণ। জোয়ারের ধরন: মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার। মুখ্য জোয়ার হচ্ছে পৃথিবী তার নিজ অক্ষের উপর ঘুরতে ঘুরতে ভূপৃষ্ঠের যে দিকে চাঁদের সরাসরি মুখোমুখি হয় সেই দিকে চাঁদের আকর্ষণ বেশি বলে সমুদ্রের জল ফুলে ওঠে। যেই জোয়ারের সৃষ্টি হয় তাকে মুখ্য জোয়ার বলে। গৌণ জোয়ার: পৃথিবী তার নিজ অক্ষের উপর ঘুরতে ঘুরতে ভূপৃষ্ঠের যে দিকে চাঁদের সরাসরি বিপরীত দিকে চলে আসে সেই দিক চাঁদের আকর্ষণ তুলনামূলক পৃথিবীর কেন্দ্র বিমুখ বলের প্রভাব বেশি পড়ে, ফলে সমুদ্রের জলরাশি ফুলে ওঠে। যেই জোয়ারের সৃষ্টি হয় তাকে গৌণ জোয়ার বলে। জোয়ার ভাটার মধ্যকার সময়: জোয়ার ভাটার মধ্যবর্তী সময়ের ব্যবধান 6 ঘন্টা 13 মিনিট। দুটি জোয়ার বা দুটি মুখ্য জোয়ার বা গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট। একটি নির্দিষ্ট স্থানে একদিনে যে সময়ের মুখ্য জোয়ার হয় তার 12 ঘন্টা 26 মিনিট পর সেখানে গৌণ জোয়ার হয়। ভরা কাঁঠাল বা তেজ কাঁঠাল: অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী, সূর্য ও চাঁদ একই রেখায় চলে আসে। তখন চাঁদ ও সূর্যের প্রবল আকর্ষণে মুখ্য জোয়ার আরও তেজি হয়ে ওঠে। এই তেজি মুখ্য জোয়ারকে ভরা কাঁঠাল বা তেজ কাঁঠাল বলে। মরা কাঁঠাল হচ্ছে অমাবস্যা ও পূর্ণিমা তিথির পরে শুক্ল পক্ষ বা কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর অবস্থান অনুসারে সূর্য ও চাঁদ পরস্পরের সমকোণে অবস্থান করে, ফলে চাঁদ ও সূর্যের আকর্ষণ সমুদ্র জলের ও পরে চাঁদ পৃথিবীর কাছে রয়েছে বলে সূর্যের আকর্ষণের তুলনায় চাঁদের আকর্ষণ বেশি হয়, কিন্তু সেই আকর্ষণ অনেক দুর্বল হয়। তাই ভূপৃষ্ঠের যেদিকে চাঁদের মুখোমুখি থাকে সেদিকে জোয়ার হলেও জল স্ফীতি কম হয়। এভাবে প্রতি মাসে অষ্টমী তিথিতে জোয়ার হয়। যে জোয়ার হয় তাকেই মরা কাঁঠাল বা মরা কাঁঠাল বলে। বানডাকা হচ্ছে জোয়ারের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা থেকে নদীর প্রবাহের বিপরীত মুখে নদী খাত এর মধ্য দিয়ে প্রবাহিত হলে যেই জলোচ্ছ্বাস হয় তাকেই বান বা বানডাকা বলে। বর্ষাকালে ভরা নদী মোহনার কাছাকাছি অংশে বাম ডাকে। এফিজি হচ্ছে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার পথে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব যখন সবচেয়ে বেশি হয় তখন চাঁদের দূর অবস্থানকে এফিজি বা অপভূ বলে।
ফেরেজি হচ্ছে চাঁদ ও পৃথিবীকে প্রদক্ষিণ করার পথে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন চাঁদের ওই নিকটতম অবস্থানকে ফেরেজি বলে। সিজিঘি হচ্ছে পৃথিবী, চাঁদ ও সূর্য যখন পূর্ণিমা ও অমাবস্যা একই সরলরেখায় পরস্পর বা একে অন্যের বিপরীতে অবস্থান করে তখন সেই বিশেষ অবস্থানকে সিজিঘি বলে। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ। চন্দ্রগ্রহণ, চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছে, তেমনি একইভাবে পৃথিবীও সূর্যের চারদিকে ঘুরছে। এভাবে ঘুরতে ঘুরতে পৃথিবী যখন চাঁদ ও সূর্যের মাঝখানে অবস্থান করে তখন পৃথিবীর ছায়ার জন্য চাঁদের সূর্যের আলো পৌঁছাতে পারে না, ফলে চাঁদকে কিছু সময়ের জন্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য দেখায়। তখন ওই অবস্থানকে চন্দ্রগ্রহণ বলে। সূর্যগ্রহণ, চাঁদ ও পৃথিবী ঘুরতে ঘুরতে যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করে তখন চাঁদের ছায়ার জন্য পৃথিবী থেকে সূর্যকে কিছু সময়ের জন্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য দেখা যায়, তখন ওই অবস্থানকে সূর্যগ্রহণ বলে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, চাঁদের ছায়ায় সূর্য পুরোপুরি ঢেকে গেলে সেই অবস্থাকে বলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। 8 এপ্রিল 2024 সর্বশেষ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়। বলয়গ্রাস সূর্যগ্রহণ, চাঁদ যখন পৃথিবী থেকে দূরে থাকে তখন চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢাকতে পারে না, ফলে সূর্যের ঢাকা না পড়া অংশকে একটা বলয় বা আংটির মতো দেখায়। মাঝখানে অন্ধকার, চারপাশে আলোর বলয় থাকে, বলগ্রাস সূর্যগ্রহণ বলে। অর্থাৎ মাঝখানে অন্ধকার, চারপাশের আলোয় যেই বলয় থাকে সেটাই বলগ্রাস সূর্যগ্রহণ বা সেটাকেই বলগ্রাস সূর্যগ্রহণ বলে।